আসসালামু আলাইকুম, স্বাগতম বিবিসি সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানের হামলা ঠেকাতেই ফুরিয়ে আসছে ইসরায়েলের ইন্টারসেপ্টর। যুক্তরাষ্ট্রের মিত্ররা বাদে হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত। ইরান। যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সমঝোতা করতে প্রস্তুত নয়, ডোনাল্ড ট্রাম্প। মোজতবা খামেনি সুস্থ আছেন, আরাগচি। ইরানের সরকার পতন হলেই নেতৃত্ব দেবেন রেজা পাহলেভি। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত পর। ইরানের হামলা ঠেকাতেই ফুরিয়ে আসছে ইসরায়েলের ইন্টারসেপ্টর। দর্শক, মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং প্রতিরক্ষা ব্যবস্থার দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে কোনো দেশের জাতীয় নিরাপত্তার জন্য কতটা গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর এই মুহূর্তে ইসরায়েলের নিজস্ব আকাশসীমা সুরক্ষার বিষয়টি আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আপনারা হয়তো জানেন যে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মূলত কয়েকটি স্তরে বিভক্ত, যার মধ্যে রয়েছে স্বল্প পাল্লার আয়রন ডোম, মাঝারি পাল্লার ডেভিড স্লিং এবং দীর্ঘ পাল্লার অ্যারো 2 ও অ্যারো 3 সিস্টেম, যা যে কোনো ধরনের ধেয়ে আসা আকাশযান বা প্রজেক্টাইলকে মাঝপথেই ধ্বংস করে দিতে সক্ষম। কিন্তু সাম্প্রতিক সময়ে বিভিন্ন দিক থেকে আসা ক্রমাগত আকাশপথের হুমকির কারণে এই প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর উপর প্রচণ্ড চাপ তৈরি হয়েছে, যার ফলে এই ইন্টারসেপ্টর বা প্রতিরোধকারী ক্ষেপণাস্ত্রগুলোর মজুদ ক্রমশ কমে আসছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষক এবং মিডিয়া রিপোর্টে উঠে এসেছে। একটি ইন্টারসেপ্টর তৈরি করা শুধুমাত্র অত্যন্ত ব্যয়বহুলই নয়, বরং এটি উৎপাদনে প্রচুর সময় এবং অত্যাধুনিক প্রযুক্তির প্রয়োজন হয়, যা চাইলেই রাতারাতি তৈরি করা সম্ভব নয়। প্রতিটি ইন্টারসেপ্টর মিসাইলের দাম কয়েক হাজার থেকে শুরু করে কয়েক মিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে, যা দীর্ঘমেয়াদে যে কোনো দেশের অর্থনীতির উপর এক বিশাল প্রভাব ফেলে। সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন যে বর্তমান পরিস্থিতিতে যদি এই ধরনের আকাশপথের চাপ অব্যাহত থাকে, তবে নিজেদের আকাশসীমা সম্পূর্ণ সুরক্ষিত রাখা ইসরায়েলের জন্য একটি বড় প্রযুক্তিগত এবং লজিস্টিক্যাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। কারণ তাদের নিজস্ব উৎপাদন ক্ষমতার পাশাপাশি মিত্র দেশগুলোর, বিশেষ করে যুক্তরাষ্ট্রের লজিস্টিক সাপোর্টের ওপর তাদের ব্যাপকভাবে নির্ভর করতে হচ্ছে। সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থার এই সংকট শুধু একটি দেশের অভ্যন্তরীণ বিষয় নয়, বরং এটি পুরো অঞ্চলের স্থিতিশীলতা এবং সামরিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রে একটি বড় প্রভাবক হিসেবে কাজ করছে। এই পরিস্থিতি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আধুনিক প্রযুক্তি নির্ভর প্রতিরক্ষা ব্যবস্থাও অসীম নয় এবং দীর্ঘমেয়াদী উত্তেজনার ক্ষেত্রে শুধুমাত্র প্রযুক্তির ওপর নির্ভর করে বসে থাকাটা কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে। যুক্তরাষ্ট্রের মিত্ররা বাদে হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত। ইরান। দর্শক, বিশ্ব অর্থনীতির অন্যতম প্রধান স্নায়ুকেন্দ্র বলা যায় হরমুজ প্রণালীকে, কারণ প্রতিদিন বিশ্বের মোট উৎপাদিত তেলের একটি বিশাল অংশ এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। আর তাই এই প্রণালীর ওপর যে কোনো ধরনের নিয়ন্ত্রণ বা বিধিনিষেধ গোটা বিশ্বের অর্থনীতি, জ্বালানি বাজার এবং সাপ্লাই চেনে সরাসরি প্রভাব ফেলতে সক্ষম। ইরানের এই সাম্প্রতিক ঘোষণাটি মূলত একটি কৌশলগত কূটনৈতিক বার্তা, যার মাধ্যমে তারা বিশ্বমঞ্চে তাদের ভূ-রাজনৈতিক অবস্থান এবং জলপথের উপর নিজেদের প্রভাবের বিষয়টি পুনরায় নিশ্চিত করতে চাইছে। এই ঘোষণার মাধ্যমে ইরান স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে যে তারা আন্তর্জাতিক বাণিজ্য এবং সাধারণ নৌ চলাচলের ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করতে চায় না। তবে একই সাথে তারা যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর জন্য একটি সতর্ক বার্তাও ছুড়ে দিয়েছে, যা এই অঞ্চলে নতুন করে মেরুকরণ তৈরি করতে পারে। যদি সত্যিই যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর বাণিজ্যিক জাহাজগুলোকে এই প্রণালী ব্যবহারে বাধার সম্মুখীন হতে হয়, তবে আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলোকে বিকল্প এবং অনেক দীর্ঘ যাত্রাপথ বেছে নিতে হবে, যার ফলে পরিবহন খরচ, ইন্স্যুরেন্স প্রিমিয়াম এবং শেষ পর্যন্ত বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে পারে, যা বর্তমান বিশ্ব অর্থনীতির এই নাজুক পরিস্থিতিতে মারাত্মক মূল্যস্ফীতি ডেকে আনতে পারে। আপনারা যারা গ্লোবাল ইকোনমি এবং ভূ-রাজনীতি নিয়ে খোঁজখবর রাখেন, তারা নিশ্চয়ই জানেন যে হরমুজ প্রণালীর মতো একটি আন্তর্জাতিক চেকপয়েন্ট ব্লক করা বা আংশিক নিয়ন্ত্রণ করা আন্তর্জাতিক সামুদ্রিক আইনের সাথে কতটা সাংঘর্ষিক হতে পারে। কিন্তু ইরান তাদের নিজস্ব কৌশলগত নিরাপত্তার স্বার্থে এই ধরনের সিদ্ধান্তকে যৌক্তিক বলে মনে করছে। এই ধরনের সিদ্ধান্ত শুধুমাত্র মধ্যপ্রাচ্যের আঞ্চলিক রাজনীতিকেই প্রভাবিত করে না, বরং এশিয়া থেকে শুরু করে ইউরোপ পর্যন্ত সমস্ত বৃহৎ অর্থনীতির
দেশগুলোকে একটি গভীর দুশ্চিন্তায় ফেলে দেয়, কারণ এই তেল সরবরাহের ওপর তাদের শিল্প উৎপাদন এবং দৈনন্দিন জীবনযাত্রা ব্যাপকভাবে নির্ভরশীল। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন কিভাবে প্রতিক্রিয়া জানায়? যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সমঝোতা করতে প্রস্তুত নয় ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অন্যতম আলোচিত ব্যক্তিত্ব ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্যটি মার্কিন পররাষ্ট্রনীতি এবং আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা বহন করে। আপনারা হয়তো স্মরণ করতে পারেন যে ট্রাম্প যখন ক্ষমতায় ছিলেন তখন তার প্রশাসনের মূল নীতিগুলোর একটি ছিল ইরানের উপর সর্বোচ্চ চাপ বা ম্যাক্সিমাম প্রেসার প্রয়োগ করা, যার অংশ হিসেবে তিনি 2015 সালে স্বাক্ষরিত ঐতিহাসিক পারমাণবিক চুক্তি JCPOA থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে এসেছিলেন এবং ইরানের অর্থনীতির ওপর একের পর এক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। তার এই সাম্প্রতিক বক্তব্যটি প্রমাণ করে যে তিনি বা তার রাজনৈতিক অনুসারীরা এখনও সেই আগের অবস্থানেই অনড় রয়েছেন এবং তারা মনে করেন না যে বর্তমান পরিস্থিতিতে ইরানের সাথে কোনো ধরনের নরম বা সমঝোতামূলক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের জন্য লাভজনক হবে। এই ধরনের রাজনৈতিক অবস্থান আন্তর্জাতিক মঞ্চে একটি বড় ধরনের প্রভাব ফেলে, কারণ এটি একদিকে যেমন যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকে একটি বার্তা দেয়, অন্যদিকে তেমনি ইরানের অভ্যন্তরীণ অর্থনীতি এবং বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে নতুন করে অনিশ্চয়তা তৈরি করে। ট্রাম্পের এই বক্তব্যটি এমন একটি সময় এসেছে যখন বিশ্বজুড়ে বিভিন্ন অর্থনৈতিক এবং রাজনৈতিক জোট নতুন করে তাদের সমীকরণ মেলাচ্ছে এবং অনেক বিশ্লেষক মনে করছেন যে এই ধরনের কঠোর অবস্থান হয়তো ইরানকে অন্যান্য বৈশ্বিক শক্তিগুলোর দিকে আরও বেশি ঝুঁকে পড়তে বাধ্য করবে, যা দীর্ঘমেয়াদে একটি নতুন স্নায়ুযুদ্ধের সূচনা করতে পারে। দর্শক, ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই। আপনারা কি মনে করেন, যুক্তরাষ্ট্রের এই ধরনের অনমনীয় নীতি কি মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা আনতে পারবে? মোজতবা খামেনি সুস্থ আছেন। আরাগুচি। দর্শক, যে কোনো দেশের শীর্ষ নেতৃত্বের স্বাস্থ্য বা শারীরিক অবস্থা নিয়ে যখন কোনো গুজব বা জল্পনা কল্পনার সৃষ্টি হয়, তখন সেটি সেই দেশের অভ্যন্তরীণ রাজনীতি, অর্থনীতি এবং সাধারণ মানুষের মনস্তত্ত্বে এক বিশাল প্রভাব ফেলে। আর ইরানের মতো একটি দেশে যেখানে ক্ষমতার কাঠামো অত্যন্ত কেন্দ্রীভূত, সেখানে এই ধরনের খবরের গুরুত্ব আরও অনেক বেশি। সম্প্রতি বিভিন্ন মাধ্যমে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে বেশ কিছু অসমর্থিত খবর ছড়িয়ে পড়েছিল, যা দেশটির অভ্যন্তরে এবং আন্তর্জাতিক মহলে এক ধরনের বিভ্রান্তি ও অনিশ্চয়তার জন্ম দেয়। এই পরিস্থিতি শান্ত করতে এবং গুজব ঠেকাতে ইরানের শীর্ষ কূটনীতিবিদ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে সরাসরি মুখ খুলতে হয়েছে এবং তিনি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন যে মোজতবা খামেনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং তার স্বাস্থ্য নিয়ে গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত খবর ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। আপনারা জানেন যে আধুনিক ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কোনো মিথ্যা খবর বা গুজব দাবানলের মতো ছড়িয়ে পড়তে পারে, যা মুহূর্তের মধ্যে একটি দেশের শেয়ার বাজার, মুদ্রার মান এবং জনজীবনে অস্থিরতা তৈরি করতে সক্ষম। তাই সরকারের শীর্ষ পর্যায় থেকে এই ধরনের দ্রুত এবং সুস্পষ্ট ব্যাখ্যার প্রয়োজন ছিল। মোজতবা খামেনি ইরানের রাজনৈতিক এবং ধর্মীয় পরিমণ্ডলে অত্যন্ত প্রভাবশালী একজন ব্যক্তিত্ব হিসাবে পরিচিত এবং অনেকেই তাকে ভবিষ্যৎ নেতৃত্বের সম্ভাব্য অংশ হিসাবে বিবেচনা করে থাকেন। তাই তার বিষয়ে যে কোনো খবর আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সাধারণ রাজনৈতিক বিশ্লেষক সবার কাছেই সমান আগ্রহের বিষয়। পররাষ্ট্রমন্ত্রী আরাগচির এই বক্তব্যটি শুধু একটি স্বাস্থ্যগত আপডেটই নয়। ইরানে সরকার পতন হলেই নেতৃত্ব দেবেন রেজা পাহলভি। দর্শক, এই শিরোনামটি শুনলে আমাদের একটু ইতিহাসের দিকে ফিরে তাকাতে হয়, কারণ ১৯৭৯ সালের বিপ্লবের আগে পর্যন্ত ইরানে রাজতন্ত্র কায়েম ছিল এবং সেই রাজবংশের শেষ উত্তরাধিকারী হলেন রেজা পাহলভি, যিনি বর্তমানে প্রবাস জীবনে রয়েছেন। দীর্ঘ কয়েক দশক ধরে নির্বাসনে থাকা সত্ত্বেও রেজা পাহলভি আন্তর্জাতিক অঙ্গনে এবং প্রবাসী ইরানিদের মধ্যে একটি নির্দিষ্ট অংশের কাছে এখনও একটি পরিচিত নাম, এবং তিনি বিভিন্ন সময়ে বর্তমান ব্যবস্থার পরিবর্তন হলে একটি ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের রূপরেখা তুলে ধরেছেন। সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে এবং সংবাদ মাধ্যমে তিনি জোরালোভাবে এই দাবি তুলেছেন যে যদি কখনও বর্তমান শাসন ব্যবস্থার পতন ঘটে বা রাজনৈতিক পট পরিবর্তন হয়, তবে তিনি দেশকে নেতৃত্ব দিতে এবং একটি মসৃণ ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় সাহায্য করতে প্রস্তুত আছেন।
তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে প্রবাসে বসে একটি দেশের পরিবর্তনের স্বপ্ন দেখা এবং বাস্তবিকভাবে দেশের ভেতরে থাকা জনগণের সমর্থন নিয়ে একটি সফল পরিবর্তন আনা দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। যদিও রেজা পাহলভির কিছু সমর্থক রয়েছে যারা অতীতের রাজতন্ত্রের সময়কার আধুনিকীকরণ বা পশ্চিমা জীবনধারার প্রতি নস্টালজিক, কিন্তু বর্তমান প্রজন্মের তরুণ ইরানিরা, যারা কিনা দেশের সংখ্যাগরিষ্ঠ অংশ, তারা আসলে কি চায় এবং তারা অতীতের কোনো রাজতন্ত্রের দিকে ফিরে যেতে চায় নাকি একটি সম্পূর্ণ নতুন গণতান্ত্রিক কাঠামো গড়ে তুলতে চায়, সেটি এক বিশাল প্রশ্নবোধক চিহ্ন। রেজা পাহলভির এই ঘোষণা মূলত আন্তর্জাতিক সম্প্রদায় এবং পশ্চিমা দেশগুলোর কাছে নিজেকে একটি নির্ভরযোগ্য বিকল্প হিসেবে উপস্থাপন করার একটি কূটনৈতিক কৌশল হতে পারে।